আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের সকল দর্শক শ্রোতাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনবিএম বাংলা টিভির নিয়মিত অনুষ্ঠান সফলতার আড়ালের গল্প। সফলতার আড়ালের গল্পের 23তম পর্বে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন 38তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ জনাব লিটন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনার এই মহামারীর মধ্যে দিনগুলো কিভাবে কাটাচ্ছেন? মূলত আমি করোনা আসার আগ মুহূর্তেও হলে অবস্থান করতেছিলাম, হাজী মোহাম্মদ মহসিন হল। আমাদের হল প্যাকেন্ট হয় হচ্ছে 18 মার্চ তারিখে। তারপরেই আমি বাড়ি চলে আসি। বাড়িতে দীর্ঘ 4 মাস ছিলাম, বাড়িতে অবস্থান করতেছিলাম। দেন যখন একটু শিথিল হয়, তখন আমি, আমার বাড়ি মূলত পাবনা সদর উপজেলাতেই। সদর উপজেলা হলেও গ্রামের মধ্যে এটা। দেন যখন শিথিল হলে আমি পাবনা শহরে চলে আসি। মূলত দুইটা কোচিং সেন্টারের সাথে আমি আমি শিক্ষকতা করি। ওইখানে আমার মূলত এখন সময়টা যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আপনার থেকে অনেকগুলো গল্প জানবো, আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবো। শুরুতে আপনার পরিচয় এবং জন্মস্থান সম্পর্কে জানতে চাই। আহ, আমার নাম লিটন আহমেদ। আমি আমার জন্ম স্থান পাবনা জেলার গ্রামে বেড়ে ওঠা। আমার তারপরে আমি, স্কুল ছিল গ্রামে, পরে শহরে চলে আসি। আমার কলেজ ছিল পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজ। দেন 2009-10 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তারপর এইভাবেই 14-15-তে আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়। সর্বশেষ চাকরি বিসিএস শিক্ষা ক্যাডার সুপারিশকৃত। ধন্যবাদ আপনাকে। ছোটবেলা থেকেই আপনার বেড়ে ওঠা সম্পর্কে জানতে চাই। ছোটবেলা থেকে বড় হয়ে কি হওয়ার ছোটবেলা স্বপ্ন থেকে, দেখেন? আসলে ছোটবেলা যেহেতু গ্রামের ছেলে, গ্রামেই বেড়ে ওঠা, সেই হিসাবে একটা, আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল একসাথে। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট নদী আছে। নদীতেই বেশিরভাগ সময় কাটতো। আহ সাঁতার কাটা, দৌড় ঝাঁপ করা। এবং আমি ছোটবেলা ভালো ফুটবল খেলতে পারতাম। ভালো ফুটবলার ছিলাম। ইভেন এমনও হয়েছে যে আমি বিভিন্ন জায়গা হায়ারেও খেলেছি ফুটবলে। আচ্ছা। আহ ফুটবল খেলা এবং দৌড়ঝাঁপ, মানে এমন কিছু নাই একটা গ্রামের ছেলে হিসেবে যেটা করতে হয়। সবগুলোই আমার ইনশাল্লাহ ওইভাবে সব আনন্দই আমি করেছি। বাল্যকালটা মোটামুটি আমার খুবই আনন্দপূর্ণ ছিল এবং এখনো মিস করি সেটা। ধন্যবাদ। আপনার শিক্ষা জীবনের শুরুটা কেমন ছিল? কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা? শিক্ষা জীবন, যেহেতু আমি মূলত আমার প্রাইমারি স্কুল, আমি প্রাইমারিতে পড়াশোনা করি না, এই ব্র্যাকের স্টুডেন্ট ছিলাম। ব্র্যাকটা ছিল মূলত আমাদের আহ, আমাদের নিজের বাড়িতেই আমাদেরই ঘর ছিল। পরে ব্র্যাকটা, ওই ওই ঘরটা, ব্র্যাক প্রতিষ্ঠানটা ভাড়া নেয়। তো আমি যখন ক্লাস 1-এ ভর্তি হই, আমার বয়স খুবই কম ছিল। ওনারা ভর্তি করতে চাইনি, কিন্তু আমি বসে থাকতাম যেহেতু আমাদের বাড়ির মধ্যেই ব্র্যাকটা ছিল। এক পর্যায়ে আমাকে ভর্তি করায়নি। আমি গিয়ে বসে থাকতাম যেহেতু বাড়ির মধ্যে সময় যাইতো না। তো ওই বসে থাকার পরেই আমি সব পড়া পারতাম। তো এই পর্যায়ে ওরা আমাকে ভর্তি করে নেয়। আমি খুব আর্লি এজেই ভর্তি হই। পরে দেন আমি ক্লাস 5 পর্যন্ত ব্রাকেই পড়ি। ব্রাক থেকে এসে গ্রামের হাই স্কুলে একটা ভর্তি হই। আর আমি প্রাইমারি হাই স্কুলে মোটামুটি মাঝারি ধরনের, হাই স্কুলে ওইভাবে আহ, যেহেতু ক্লাস 8 পর্যন্ত খুবই আমি আড্ডাবাজ ছিলাম, প্রচুর আড্ডা দিয়েছি, পড়াশোনা ওইভাবে
খুব অবহেলা করেছি, খুব ফাঁকি দিতাম। ক্লাস 9-এ ওঠার পরে আমি টোটালি চেঞ্জ হয়ে যাই। তখন খেলাধুলা থেকে একটু দূরে সরি, আড্ডা থেকে একটু দূরে এসে টোটালি তখন পড়াশোনার প্রতি মনোনিবেশ করলাম। তখন থেকে আমার এই যে প্রিপারেশন, এই যে আমার একটা গোল ছিল যে লাইফে বড় কিছু হতে হবে, ক্লাস 9 থেকে আমার শুরু পড়াশোনার দিকে টোটালি 100% এর মনোনিবেশ করার। তারপর আর পিছু তাকানো হয়নি ইনশাল্লাহ। পরে এইভাবে হতে হতে স্বপ্নই ছিল ক্লাস 8 থেকে যে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। এই স্বপ্নটা আমি ক্লাস 9 থেকে দেখেছিলাম। যে কারণে আমার এসএসসি রেজাল্ট, আমি মানবিক শাখার ছিলাম। এসএসসি ইন্টার দুইটাই আমার আর্টস ছিল। মাঝারি ধরনের আমার রেজাল্ট, আমি অত ভালো মানের স্টুডেন্ট না যেহেতু, ফাঁকিবাজ ছিলাম, খুবই ফাঁকিবাজ। কিন্তু আমার গোল ছিল একটাই যে আমার ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, কিন্তু আমি যে ঢাকা ভার্সিটিতেই ভর্তি হব এটা কখনো আমি ওই সাহসটা ছিল না যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো, যেহেতু অনেক ভালো ভালো স্টুডেন্ট, এ ক্লাস স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না। সেই হিসাবে আমার আশা ছিল আমি ইউনিভার্সিটিতে চান্স পাবো, কিন্তু সেটা যে ঢাকা ইউনিভার্সিটি সেটা আমি কখনো কল্পনা করিনি। দেন আই ফার্স্ট টাইম সেই চান্সটা আমার ঢাকা ইউনিভার্সিটি আমি নিতে। এইভাবে আমার পথ চলা শুরু। জি, ধন্যবাদ। আমরা যদি আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনটা জানতে চাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক জীবন, আমার অ্যালটমেন্ট ছিল হাজী মোহাম্মদ মহসিন হল। ইউনিভার্সিটিতে গিয়েও যখন আমি থার্ড ইয়ার পর্যন্ত আমার ডিপার্টমেন্টে একটা সার্কেল ছিল, 10 জনের সার্কেল, আর 10 জন হবে। থার্ড ইয়ার পর্যন্ত ক্লাস শেষ হওয়ার পরে অল টাইম দেখা যাচ্ছে যে ক্যাম্পাস ভিত্তিক আমার আড্ডাটা বেশি ছিল। তো হল টাইমে শুধু ওই রাতে ঘুমানো আর রেস্ট নেওয়ার জন্য হলে থাকতাম। দেন আহ অন্য সময়গুলোতেও ক্যাম্পাসে আড্ডা দিয়েছি। ক্যাম্পাসে আড্ডা দেওয়ার পরে একটা সময় এতটাই আড্ডা দিয়েছি যে থার্ড ইয়ার ওঠার পরে আর মনে হয় নাই যে ক্যাম্পাসে আর কি আড্ডা দেওয়ার কি আছে। পরে থার্ড ইয়ার থেকে আমি লাইব্রেরি মুখী হলাম। প্রথম অবস্থা আমি সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করেছি মাস্টার্স পর্যন্ত, যেহেতু তখনও অনার্স কমপ্লিট হয়নি। ফোর্থ ইয়ার মাস্টার্স পর্যন্ত আমি সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করেছি। শুরু করেছিলাম থার্ড ইয়ার থেকে। তারপর যখন আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে দেন আমার ক্যাম্পাসে তখন আর ওইভাবে মুভ করা হয়নি, যেহেতু কাজ নেই। তখন সেন্ট্রাল লাইব্রেরি আমি ওইটা লিভ করে মর্শিং হলে, আমাদের হলে রিডিং রুম ছিল দুইটা, তো ওখানে নিজেদের হলেরই রিডিং রুমে পড়াশোনা আমি তখন করতাম। ক্যাম্পাসে তখন খুবই কম যেতাম আর কি, তাছাড়া বের হতাম না। মানে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে ওইভাবে ক্যাম্পাসে আমি আর ওইভাবে বের হতাম না, শুধু অল টাইম হলেই থাকতাম। খাওয়া দাওয়া, পড়াশোনা, আর পরিমাণ মতো ঘুম, এই তিনটাই ছিল প্রধান কাজ তখন পড়াশোনা শেষ হওয়ার পর। ধন্যবাদ আপনাকে। আপনার বিসিএস প্রস্তুতি কবে থেকে শুরু করেছিলেন এবং শুরুটা কেমন ছিল? আমি মূলত আর্টসের স্টুডেন্ট ছিলাম, সেই হিসাবে আমার ম্যাথ আর ম্যাথের বেসিকটা খুবই দুর্বল ছিল। আমি তো জানি আমার অবস্থা কি, আমার উইকনেস কোথায়, আমার স্ট্রং পয়েন্ট কোথায় আমি জানতাম। সেই হিসাবে আমি ক্লাস থার্ড ইয়ার থেকে আমি ম্যাথের উপর শুধু আমি 2 বছর ম্যাথ করেছি। শুধু ম্যাথ, মানে বাজারের আমি কয়েকটা ম্যাথ বই শেষ করেছি। একটা না, আমি শুধু ম্যাথ করতাম, যেহেতু আমি যখন বড় ভাইদের কাছ থেকে হেল্প নিলাম, পরামর্শ নিলাম, ওনাদের কথা একটাই যে ম্যাথ ভালো না করলে তুমি কোনো জবই তোমার কপালে জুটবে না। কারণ ম্যাথ হচ্ছে ট্রাম্প কার্ড যে কোনো চাকরি প্রার্থীদের জন্য, যে কোনো জব পরীক্ষার জন্য। সেই হিসাবে যেহেতু আমি আর্টস স্টুডেন্ট, ম্যাথটা দুর্বল ছিলাম, এই হিসাবে আমি ম্যাথে প্রচুর টাইম দিয়েছি। দেন ম্যাথের পরে যেটা টাইম দিয়েছি সেটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। আমি 3টা ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করেছিলাম। ম্যাথের 4-5টা বই আমি শেষ করেছি। এভাবে মূলত থার্ড ইয়ার থেকে আমি এই দুইটার উপর শুধু পড়েছি, এক হচ্ছে ম্যাথ আর ইংলিশ ভোকাবুলারি। এটা পড়ার পরে যখন আমি বিসিএস এর জন্য অ্যাপ্লাই করলাম, তখন শুধু পরীক্ষার পরে আমি সাধারণ জ্ঞান, কম্পিউটার এগুলো পড়েছি। যেহেতু সাধারণ জ্ঞান, আমি আর্টস স্টুডেন্ট, আমি সাধারণ জ্ঞানটা একটু ভালো পারতাম। এই হিসাবে আমার জোরটা বেশি ছিল মূলত ম্যাথ আর ইংলিশ ভোকাবুলারি, এই দুইটার উপর আমি প্রথমত জোর দিয়ে শুরু করেছিলাম।
ধন্যবাদ আপনাকে। বিসিএস এর প্রস্তুতি নিয়ে আপনার প্রধান চ্যালেঞ্জগুলো কি ছিল? প্রধান চ্যালেঞ্জ আসলে আমার একটা সার্কেল ছিল, আমি বলেছিলাম যে আমার ইউনিভার্সিটিতে ওদের সাথে পরে আমি যখন জব হওয়ার পরে আবার আগের মতো অবস্থা। এখন যোগাযোগ হয়, দেখা হয়, কথা হয়, কিন্তু ওই যে ওই 4টা বছর টোটালি আমি ওদের থেকে ডিফারেন্ট ছিলাম, টোটালি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তো ওইটা এতটাই আমি মিস করি এবং এতটাই আমার কষ্ট ছিল যে ওই আড্ডাটা ওদের সাথে, ওদেরকে আমি ফোন রিসিভ করতাম না আমার ডিপার্টমেন্টের ওই ফ্রেন্ডদের। আমি একটা অজুহাত দিতাম, আমাকে যদি ফোন দিত টিএসসি তে আছি বন্ধু তুই আস, তো আমি বলতাম যে আমি অমুকটা একটা কাজে আছি বা আমি টিউশনিতে আছি, আসলে আমি তখন হলে রিডিং রুমে পড়াশোনা করছি। এই যে এইভাবে মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলে আমি এড়িয়ে এড়িয়ে চলে 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 আমি এইভাবে নিজেকে প্রিপেয়ার করেছি। তো এই যে এই আড্ডাটা, বন্ধুদের যে এই যে অবহেলাটা, এই যে ত্যাগটা আমি করে ওনারাও ত্যাগ করেছে, আমাকে অনেকটা ছাড় দিয়েছে আমার বন্ধুরা। ওনারা বুঝতো যে না আমি আসলে পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দিয়েছি। তো এই ত্যাগটা ছিলই সবচেয়ে আসলে বড়। ধন্যবাদ। বিসিএস এর প্রস্তুতিকালের সবচেয়ে কঠিন সময় আপনি সবসময় কাদের পাশে পেয়েছিলেন? হ্যাঁ, মূলত এখানে সবসময় আমি পাশে পেয়েছি আমার ফ্যামিলিকে, বিশেষ করে আমার মা বাবাকে। আমার মা এখনো বলে, মানে আমার একটু জবটা কিন্তু একটু দেরিতে হয়েছে, কারণ আমার টার্গেটটাই ছিল শুধু বিসিএস। তো আমার মা একটা কথা বলতো যে বাবা, চাকরি তো হবে, রিজিকের মালিক আল্লাহ, 2 দিন আগে বা পরে। মানে এই কথাটা আমার এতটাই ভালো লাগছে। উনি সবসময় স্টিল না, আমার রেজাল্টের আগের দিন পর্যন্ত একই কথা বলতেন যে রিজিকের মালিক আল্লাহ, চিন্তা করা যাবে না, তুমি তোমার মতো চেষ্টা করো, ইনশাল্লাহ একদিন হবে, কারো 2 দিন আগে, কারো 2 দিন পরে। তো আমার এই বাবা মায়ের কথা আমি অবশ্যই প্রথমে স্মরণ করব। ওনাদের অবদানের কথা অস্বীকার করা যাবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমার মা। উনি সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাকে মোটিভেটেড করেছেন। দেন তারপর আমার হলের কিছু ফ্রেন্ড ছিল, আমরা একসাথে রিডিং রুমে যখন পড়তাম, গ্রুপ স্টাডি করতে পড়তাম। আমি বিশেষ করে কয়েকজন নাম বলতে পারি। আমাদের ভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমার বন্ধু মনির হোসেন, এখন উনি বেবজাতে জব করেন, ওনার পোস্টিং ঈশ্বরদী ভিজেটে। উনিও আমার সাথে 38-এ রিটার্ন দিয়েছিল, কিন্তু অনেক ভালো রিটার্ন দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে কি জানি ওনার আসেনি, রোলটা আসেনি। তো তারপর সেলিম ছিল, রোল আমিন ছিল, এমন অনেকেই ছিল, আমরা একসাথে পড়তাম, একসাথে গ্রুপ স্টাডি করে। যেহেতু ওরা কমার্স ডিপার্টমেন্ট ছিল, এই অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, ওদের কাছ থেকে আমি এতটাই হেল্প পেয়েছি। ম্যাথটা যখন করতাম কিছু, আমি কখনো লাইফে ম্যাথের কখনো আমি প্রাইভেট করি নাই। আমি সবসময় বন্ধুদের কাছ থেকে অথবা বড় ভাইদের কাছ থেকে হেল্প নিয়েছি। এবং আমি একটা জিনিস, সেটা হচ্ছে আমি বিলিভ করি, সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। আমার জ্ঞান অর্জনের জন্য, আমার জানার জন্য আমি ছোট ভাইদের কাছেও গিয়েছি। মানে আমার কাছে এত ইগোবোধ কাজ করেন যে আমি শিখতে গেছি, আমি পারি না এটা আমার কাছে, অন্যের কাছে শিখতে যাওয়া এটা কোনো ক্ষতিকর বা অন্যায় কিছু না। এই বন্ধুদের কাছে শিখেছি, ছোট ভাইদের কাছে গিয়েছি, বড় ভাইদের কাছে গিয়েছি, যখন যেটা প্রবলেম আমি সাথে সাথে ছুটে গিয়েছি। তো আমার বন্ধুদের কাছ থেকে, বিশেষ করে আমার বন্ধু মনির, ওর কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। ম্যাথ যখন আমি ব্যাংকের ম্যাথও প্রিপারেশন নিয়েছিলাম ব্যাংকের জন্য, তখন আগরওয়ালার ম্যাথ করেছিলাম, ওই ম্যাথ গুলো অনেক কঠিন আর কি, ইন্ডিয়া বিক্সের ম্যাথ করেছিলাম। যখনই পারতাম না, ওদের কাছ থেকে আমি হেল্প নিয়েছি। এভাবে আমার হলের কিছু ফ্রেন্ড ছিল, ডিপার্টমেন্টের কিছু ফ্রেন্ড ছিল, আর বিশেষ করে আমার বাবা মার কথা তো অবশ্যই বলবো। ওনাদের অবদান ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। ধন্যবাদ। আপনি যেমনটা বললেন, আসলে শিক্ষার কোনো বয়স নেই, কিন্তু আমাদের শিক্ষার্থী এবং যারা কিছু শিখতে চায় তাদের মধ্যে একটা জড়তা কাজ করে। কারো কাছে কিছু জানতে গেলে লজ্জা বোধ করে, ওই কারণে জি। অনেকে পিছিয়ে থাকে। যখন দেখলেন আপনি 38তম বিসিএস এ শিক্ষা ক্যাডার উত্তীর্ণ হয়েছিলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা আসলে আগের দিন থেকে কাজ করতেছিল, সেটা হচ্ছে যখন 30 জুন রেজাল্ট দেয়, তার আগের দিনই এটা প্রকাশ হয়ে যায় যে আগামীকাল রেজাল্ট দিবে। তো আমরা যখন আগের দিন জানতে পারলাম যে পরের দিন রেজাল্ট দিবে, ওই দিন রাতে একটু ঘুম হয়েছিল হয়তোবা কিছুটা, অধিকাংশ সময়টাই নির্ঘুম রাত কাটিয়েছি। দেন ওই দিন খুব ভোরে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, এবং আরেকটা জিনিস, আমি কিন্তু আগের দিন রাতে আমার বাবা মাকে কাউকে বলি নাই যে আগামীকাল আমার রেজাল্ট দিবে। যেহেতু আমি জানতাম যে আমি যদি বলি ওনারা
ঘুমাতে পারবে না। এই জন্য আমি আগের দিন বা রাতে কিছু না বলে পরের দিন সকালে ফজরের নামাজ পড়ার পরে আমি আমার মাকে বলে যে আম্মা আজকে আমাদের রেজাল্ট দিবে। তো উনি উনিও নামাজ পড়তে উঠেছিল, উনি নামাজ পড়ে হয়তো দোয়া করেছিলেন। পরে সারাদিন আর কোনো কাজেই মন বসতেছিল না, এদিক ওদিক করি, হাঁটি, একবার বসি, কোথাও যাই। পরে যখন আসলো রেজাল্টের সেই মান, যখন আসলো তখন নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পেরে আসলে এটা তো 3টা বছরের ধৈর্যের ফল। আমরা 2007 সালে 38 বিসিএস এর প্রিলি দিয়েছিলাম, 18 সালে রিটেন দিলাম, 19-এ ভাইবা শুরু হয়, 20-এ ফাইনাল রেজাল্ট দিল। তো এই যে এতটা ধৈর্যের ফল, মানে এটা বিসিএস হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এটা শুধু মেধাবীদের জন্য না, মেধাবী প্লাস ধৈর্যশীলদের জন্য। এই যে ধৈর্যের ফল যে আমি পেয়েছিলাম, এটা অবশ্যই ভালো লাগার বিষয়, আনন্দের বিষয়। জি, ধন্যবাদ। বিশেষ ক্যাডার হওয়ার পিছনে সবচেয়ে বড় ত্যাগ কি ছিল? সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় ত্যাগ ছিল আমি মনে করি ওইটাই যে আমি অন্য কোনো জবের দিকে আমি কখনো ইয়ে করি না। আমার একটাই গোল ছিল যে আমি বিসিএস ক্যাডার হতে হবে, এবং এই দিক দিয়ে আমি অন্য সময় নষ্ট না করে বন্ধুদেরকে, আমি তো আগেও বলেছি আপনার অ্যান্সারটা, যে এই যে বন্ধুদেরকে থেকে আমি একঘরে হয়ে পড়েছি। মানে শুধু বাড়িতে কথা বলতাম, তাও প্রতিদিন না, সপ্তাহে একদিন করে কথা বলতাম আমার মায়ের সাথে, আর বাড়িতে দু একজনের সাথে কথা বলতাম। এই যে টোটালি এই যে সবাইকে থেকে এক ঘরে থাকা, এটা কিন্তু কঠিন একটা কাজ। আপনিও থাকেন, দেখবেন যে কত কষ্ট লাগবে সবাইকে থেকে আলাদা রেখে। অনেকে অনেক কথা বলবে যে ও হয়তো বা এরকম সেলফিশ টাইপের কথা বলে নেই, বা সে আর খোঁজ খবর নিচ্ছে না, ও মনে হয় আমাদেরকে ফ্রেন্ড ভাবে না, বা ও মনে হয় আমাদেরকে ভাই ভাবে না, এরকম। তো আমি মনে করি যে ওই সময়টা এখনো আসেনি, আমি তো নিজে জানি আমি কেমন। আমি নিজের আগে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেন তখন সবার সাথে যোগাযোগ করা যাবে, সবার সাথে আহ আড্ডা দেওয়া যাবে। এই সময়টার জন্য আমি ওয়েট করতেছিলাম, এই জন্য সবার থেকে এই যে আমি নিজেকে এড়িয়ে টোটালি এক ঘরমুখী হয়ে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করেছি। এটাই তো আমার কাছে মনে হচ্ছে অনেক বড় একটা ত্যাগ। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বললেন, একা থাকার যন্ত্রণা সত্যি অনেক বড়। এতে করে পারে আশেপাশে যারা আছে তারা বিভিন্ন ভাবে মন্তব্য করে থাকে, বিভিন্ন খারাপ ভাবে দেখে থাকে। আর আপনি নিজেকে অন্যদের থেকে আলাদা করে রেখেছেন বলে আজকে ভালো একটা ফসল পেয়েছেন, ভালো একটা ফলাফল অর্জন করতে পেরেছেন। বিসিএস এর জন্য প্রতিদিন কত ঘন্টা পড়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, এই প্রশ্নটা আসলে একটা কমন কোশ্চেন। কারণ আর পড়াটা হচ্ছে আপনার, এখন কথা হচ্ছে পড়াটা আপনি শুধু বই নিয়ে বসে পড়ে আছেন নাকি ইফেক্টিভ পড়াটা পড়ছেন। এখন যদি বই নিয়ে বসে পড়েন তাহলে ওইটা হচ্ছে আলাদা বিষয়। যে আমি পড়লাম, আড্ডা দিলাম, কথা বললাম, ফেসবুকিং করলাম, এরকম 15 ঘন্টা পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি মনে করি যদি কেউ একজন স্টুডেন্ট ইফেক্টিভ পড়ে, আমি পড়েছি, ইফেক্টিভ পড়া যদি ডেইলি বলেন আমি 6-7 ঘন্টা পড়েছি, কিন্তু বই নিয়ে বসে থাকতাম এরও বেশি সময়, 12 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা এমন গেছে বসেছি, কিন্তু ওইভাবে ইফেক্টিভ পড়া হয়নি। একসাথে গ্রুপ স্টাডি করে পড়েছি, ওই গল্প করতাম, আড্ডা দিতে নিয়ে করতাম। সুতরাং আমি ইফেক্টিভ পড়া পড়েছি 6-7 ঘন্টা ডেইলি। জি, ধন্যবাদ। বিসিএস এর জন্য কোচিং করা কতটা জরুরি বলে আপনি মনে করেন? আচ্ছা, এটাও একটি কমন কোশ্চেন। কোচিং করাটা একেবারে নতুনদের জন্য কিছুটা জরুরি আমি মনে করি। কারণ হচ্ছে আহ, যদি কারো ওই রকম বড় ভাই না থাকে পরামর্শ দেওয়ার, উপদেশ না দেওয়ার, মানে বিসিএস এর সিলেবাস বোঝাও একটা পরীক্ষা, বিসিএস এর কোশ্চেন বোঝাও একটা পরীক্ষা। সুতরাং এটা যদি কেউ বুঝে নিতে পারে, তার শুভাকাঙ্ক্ষী হোক, বড় ভাই হোক, বন্ধু হোক, যদি সে সিলেবাসটা বুঝে নিতে পারে, কোশ্চেনের প্যাটার্নটা বুঝে নিতে পারে, তাহলে সে নিজে পড়েও বিসিএস ক্যাডার হতে পারবে। কিন্তু একেবারে নভিস যারা, ওইরকম পরামর্শ দেওয়ার লোক নাই, ওইরকম কিভাবে গুছিয়ে পড়বে, কোন বিষয়ে গুরুত্ব দিবে, কোনটা মূলত সমস্যা হয়, ভালো ক্যাডার পাওয়ার ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে নিজেকে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে কোন কোন বিষয়ের দরকার, এই বিষয়টা যদি কেউ কোথাও কারো কাছে জেনে নিতে পারে, তাহলে আমার মনে হয় না যতটা দরকারি।
আর যদি না থাকে তাহলে অবশ্যই কারো না কারো কাছে তো যাইতেই হবে। কোচিং এ না যান, অন্য কোনো একটা মিডিয়া তো লাগবেই আপনার। জি, ধন্যবাদ। কোনো একটা মাধ্যমের প্রয়োজন হবে যে আসলে প্রাথমিক ধারণা গুলো জি। আয়ত্ত করার জন্য হলেও কোনো একটা মাধ্যম অবশ্যই প্রয়োজন। যারা বিসিএস ক্যাডার হতে চায় ওভারঅল আপনি তাদের সম্পর্কে কি বলবেন সংক্ষেপে? আচ্ছা, যারা বিসিএস ক্যাডার হতে চায় প্রথমত তাদেরকে তিনটা জিনিস থাকতে হবে আমি মনে করি। এবং যারা বিসিএস ক্যাডার হয় এই তিনটা জিনিস তাদের মধ্যে আছে, আমার মধ্যে না থাকলেও যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের মধ্যে আছে। প্রথমত ধৈর্যশীল, দ্বিতীয়ত পরিশ্রম, আর তৃতীয়ত ইচ্ছা শক্তি। এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে আমার মনে হয় সে সে যদি লেগে থাকে, শেষ দিন পর্যন্ত যদি লেগে থাকে, ইনশাল্লাহ সে ক্যাডার হবে। কিন্তু কখনো এই তিনটা থেকে পিছপা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আর ইচ্ছা শক্তি থাকবে, প্রথমত আপনাকে ইচ্ছা শক্তি থাকতে হবে, না আমাকে হতেই হবে। গোল ফিক্সড করবেন যে আমাকে বিশেষ ক্যাডার হতেই হবে। দেন দুই নম্বরটা কি, যে এর জন্য যত বছর যত দিন ধৈর্য ধারণ করতে হয় আমি ধৈর্য ধারণ করব। থার্ড হচ্ছে যে আপনার ধৈর্য আর এই যে ইচ্ছা শক্তি, ধৈর্য যখনই ধারণ করবেন তখনই আপনাকে পরিশ্রমী হতে হবে। ইউ মাস্ট বি ডিলিজেন্ট। তাহলে এক্ষেত্রে এই তিনটা জিনিসের যখন সমন্বয় ঘটবে, ইনশাল্লাহ সে তার স্বপ্নে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। হ্যালো। হ্যালো। একটু ত্রুটির জন্য জি, শুনতে পাচ্ছেন? হ্যালো। আম- আপনার নেটওয়ার্কের সমস্যা মেবি, শোনা যাচ্ছে না।
দুঃখিত দর্শক, যান্ত্রিকের জন্য আমরা আশা করি আমাদের অতিথি আমাদের সাথে আবার যুক্ত হবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখবেন বাংলা টিভির নিয়মিত অনুষ্ঠান সফলতা আড়ালে গল্প, বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান। আজকে আমাদের 23 পর্বে আমাদের মাঝে অতিথি হিসেবে যুক্ত আছেন 38তম বিসিএস এর শিক্ষাগারে উত্তীর্ণ জনাব লিটন আহমেদ। তিনি আমাদের সাথে আবার যুক্ত হবেন। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন শুনতে পাচ্ছি। দুঃখিত, যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছিল। আপনার কাছে আমি জানতে চাই আপনার এই যে রিটেন ও পরীক্ষা আপনার অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। সরি, আপনার কথা এখনো শোনা যাচ্ছে না, ক্লিয়ার না। আপনার কথা এখনো ক্লিয়ার শোনা যাচ্ছে না। হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যালো। লিটন ভাই, জি শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে না, ক্লিয়ার না। ক্লিয়ার না, আবার বলেন। এখন শুনতে পাচ্ছেন? কিছুটা শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বলেন, এবার বলেন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? না, সরি ভাই, শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না। এখন কি শোনা ভাই সরি, শোনা যাচ্ছে না আসলে। শুনতে পাচ্ছেন? ক্লিয়ার না, ক্লিয়ার না। ধন্যবাদ লিটন আহমেদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের জন্য আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আমরা শেষ কথা থেকে শুনতে পেলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। জানতে ত্রুটির জন্য আমাদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন সফলতার এক গল্প। সমপর্ব ব্যক্তি কোনো কোনো সফল ব্যক্তির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।